প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডেইলি স্টারের ডিজিটাল প্ল্যাটফর্মের স্টার ডিসকোর্সের আয়োজনে। আজকের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে। তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে বলতে চাই যে মূলত আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে বিতর্কের একটি ইতিবাচক প্রভাব রয়েছে বলে আমরা বিশ্বাস করি, এবং এই বিতর্কের একটি প্ল্যাটফর্ম হচ্ছে স্টার ডিবেট। আজকের এই স্টার ডিবেটে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে। শুরুতেই পরিচয় করিয়ে দিই তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর আব্দুল নূর তুষার। তিনি গণমাধ্যম ব্যক্তিত্ব এবং রাজনৈতিক বিশ্লেষক। একসময় বিতর্ক করতেন, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের প্রতিষ্ঠাতাদের একজন। আমাদের সঙ্গে আরও রয়েছেন এতেশাম হক, যিনি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন এনসিপি, নতুন যে রাজনৈতিক দলটি সেই দলের। আজকের এই অনুষ্ঠানে আমরা কথা বলবো জুলাই ঐক্যে ফাটল কেন, এই শিরোনামে আমাদের আলোচনা। সেই আলোচনায় যাবার আগে বা সেই বিতর্কে যাবার আগে আমরা সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া, মানে জুলাই ঐক্যের ফাটল নিয়ে তারা কি ভাবছেন, সেটি আমরা একটু শুনে আসতে চাই। কেননা আমাদের বেশিরভাগ টকশোগুলো, বিতর্কগুলো বা এই ধরনের আলোচনাগুলো কিছু নির্দিষ্ট চিন্তা বলয়ের মধ্যেই ঘুরপাক খেতে থাকে। আমরা চাই যে সাধারণ মানুষ কি ভাবছেন সেটা একটু শুনে আসি। বর্তমান সময়ে যদি প্রশ্নটা এরকম হয় যে বর্তমান সময়ে সেই ঐক্যমত আছে কি না, আমি মনে করি না, সেই ঐক্যমত আসলে নাই, এবং এটা খুবই অর্কেস্ট্রেটেডভাবেই নাই। ঠিক যে পন্থায় এটাকে ঐক্যমতে নিয়ে আসা সম্ভব হয়েছিল, ঠিক ওই একই শক্তি বা একই ফোর্সের দ্বারাই আর কি আমি মনে করি যে এই দ্বিমতটা তৈরি করা হচ্ছে এবং বিভিন্ন রকম মেরুকরণ তৈরি করা হচ্ছে। যেহেতু আমরা ইউনিটিটা ধরে রাখতে পারছি না, এটাই হচ্ছে আমাদের ধ্বংস বলেন, পতন বলেন, কিংবা একটা খারাপ সিচুয়েশনের দিকে আমরা এগোচ্ছি মূলত এই কারণেই। তাছাড়া অন্য কোনো কারণ, আমার অন্য কোনো ইস্যু এবং অন্য কোনো কারণ মনে হয় না আছে। তো আমার কাছে মনে হয় যে কোনো সৃষ্টির পিছনে বা যে কোনো ভালো কোনো কাজের পিছনে আমাদের ইউনিটিটা খুব বেশি প্রয়োজন। কথা হলো আমরা ফেসিজমের বিরুদ্ধে, সকলের আমাদের নীতিগত এবং নৈতিকতাভাবে আমরা একটা জায়গায় আমরা এখন অনুরাগ। হয়তো আমাদের ভিতরে এখন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে হয়তো একটা বিচ্ছিন্নতা চলছে, কিন্তু আমি মনে করি না এটা বেশি দিন লং লাস্টিং হবে। আপনারা দেখলেন আমাদের কয়েকজন সাধারণ মানুষ, তারা এই জুলাই ঐক্য নিয়ে কি ভাবছেন সেটি। আমরা সরাসরি আলোচনায় চলে আসব। তার আগে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখছি যে প্রকৃত অর্থেই জুলাই ঐক্য যেটি তৈরি হয়েছিল 2024-এর জুলাই মাসে, সেটি নিয়ে নানা ধরনের বলবো যে ভিন্নতা তৈরি হয়েছে। এক ধরনের বিশৃঙ্খলতা আমরা দেখতে পাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার, নতুন রাজনৈতিক দল, নতুন বন্দোবস্ত, সব কিছু মিলিয়ে। তো এই ফাটলের কারণ আমরা একটু অনুসন্ধান করবার চেষ্টা করব, এবং সাধারণত প্রথাগত বিতর্কে যেটি হয় যে একটি বিষয় থাকে, সেটি পক্ষে বিপক্ষে সাধারণত বিতার্কিকরা বিতর্ক করেন, কিন্তু আজকের বিতর্কটা একটু বহুমাত্রিক। আমরা বিভিন্ন ধরনের মত আমরা এখানে অ্যাকোমোডেট করতে চাই। আমি শুরুতেই ডক্টর তুষার, আপনার কাছে জানতে চাই, আপনার কাছে প্রধান কারণ কি মনে হয়? মানে জুলাই ঐক্যে যে ফাটল তৈরি হয়েছে, প্রথম কথা আপনি এটা মনে করেন কি না? যদি মনে করে থাকেন, তার প্রধান কারণ কি? 2 মিনিট যদি বলেন, আমরা 2 মিনিট শুনবো আবার এতেশাম হকের কাছে, তারপরে ক্রস কনভারসেশনে চলে যাব। তুষার। জুলাইয়ের ঐক্যের প্রধান সূত্রটি ছিল স্বৈরাচারী শাসনের অবসান। এটি কোনো আদর্শিক ঐক্য ছিল না, এটি ছিল প্রকৃত অর্থে একটি উদ্দেশ্যর ঐক্য। সেই উদ্দেশ্য হচ্ছে স্বৈরাচারের অবসান ঘটিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার আকাঙ্ক্ষা। কেননা ধারণা করা হয়েছিল যে গণতান্ত্রিক পরিবেশই কেবলমাত্র একটি সুষম এবং সুবিচারের উপর প্রতিষ্ঠিত গণতান্ত্রিক শাসন উপহার দিতে পারে, যেখানে জনগণের অধিকার সুরক্ষিত হয়। যখন শেখ হাসিনার পতন হয়েছে, তখন আদর্শিকভাবে এই জুলাই ঐক্যের যে পক্ষগুলি ছিল, তারা যার যার রাজনৈতিক বিশ্বাসে যার যার রাজনৈতিক দলে ফেরত গিয়েছে, এবং এই ফেরত যাওয়ার কারণে যেটি ঘটেছে সেটি হলো যে তারা পরবর্তীতে ঐক্য পরবর্তী যে ক্ষমতার লড়াই, সেই ক্ষমতার লড়াইয়ে লিপ্ত হয়েছে, যে কারণে জুলাই ঐক্যকে কাজে লাগিয়ে জামাতে ইসলাম এবং ছাত্র শিবির দাবি করেছে যে তারাই এই আন্দোলনের প্রধান শক্তি ছিল, তারাই আন্দোলনকে সংগঠিত করেছে। ছাত্র দল এবং বিএনপি বলেছে যে না, তারাও ছিল এবং তারা অনেক বছর ধরে সংগ্রামটি করেছে। এবং একই সঙ্গে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে, যেটিকে প্রথম দিকে বলা হচ্ছিল ছাত্রদের দল, পরে বলা হয়েছে ছাত্র জনতার দল, এবং এনসিপি নামে একটি নতুন দল গঠিত হয়েছে। এর পাশাপাশি জুলাই ঐক্যে অন্যান্য যে দলগুলি ছিল, সেই দলগুলিও যার যার মতো করে এই জুলাই আন্দোলনের যে
কৃতিত্ব, সেই কৃতিত্বের কিছু না কিছু অংশীদারিত্ব বা কিছু না কিছু ভূমিকার দাবি করেছে। ফলে যেহেতু এই ঐক্য, যেটি বৃহত্তর ঐক্য তৈরি হয়েছিল, সেটি যেহেতু কোনো আদর্শিক ঐক্য ছিল না, ইসলামী দল, মধ্যপন্থী দল, যারা তখনও দল হয়ে ওঠে নাই, তারা, সাধারণ জনতা, অভিভাবকেরা, সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা সকলে ঐক্যবদ্ধ হয়েছিল। কেন? কারণ তারা একটি গণতান্ত্রিক শাসনের অভাব উপলব্ধি করছিল। কেউ কিন্তু বলে নাই যে পদ্মা সেতু খারাপ, কিন্তু বলেছে যে পদ্মা সেতুকে আশ্রয় করে দুর্নীতি হয়েছে, দুর্নীতি খারাপ। কেউ কিন্তু বলে নাই যে ব্যক্তিগতভাবে কেউ খারাপ, তারা বলেছে যে ব্যক্তি যতই ভালো হোক, যতই নামাজ রোজা করুক, কিন্তু ব্যক্তি যখন দুঃশাসন চাপিয়ে দেয়, ব্যক্তি যখন তার ব্যক্তির ইচ্ছাকে অন্যের উপরে চাপিয়ে দেয়, সেই কাজটি খারাপ। অর্থাৎ স্বৈরতন্ত্র খারাপ, ফ্যাসিজম খারাপ, এবং এই ফ্যাসিজমের মধ্যে যদি কেউ থাকেন, তিনি ব্যক্তিগতভাবে যতই পরহেজগার লোক হন, যতই ভালো মানুষ হন না কেন, তিনি একটি গোটা জাতিকে শোষণের প্রক্রিয়া বা গোটা জাতিকে শাসনের একটি বিকৃত প্রক্রিয়া চালু করেছেন। এবং সেই প্রক্রিয়া থেকে উদ্ধারের যে ঐক্য, সেই ঐক্য কিন্তু এখনো আছে। এখন যদি আপনি বলেন যে সেই স্বৈরাচারী শাসন আবার ফেরত আসবে, আমার ধারণা সবাই আবার ঐক্যবদ্ধ হয়ে যাবে স্বৈরাচার ঠেকানোর জন্য। কিন্তু এই মুহূর্তে আদর্শিক ঐক্য তাদের মধ্যে থাকার কথাও ছিল না, এবং সেটা নাই। কেননা এক একটি দলের রাজনৈতিক লক্ষ্য, উদ্দেশ্য, রাজনীতির প্রক্রিয়া, রাজনীতির যে রাজনীতিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে যোগাযোগের ভাষা, সবই আলাদা। ফলে আমি মনে করি না যে জুলাই ঐক্য ভাঙন ধরেছে। আমি বরং মনে করি যে জুলাইয়ের যে প্রধান ঐক্য ছিল, সেই জায়গাতে ঐক্য এখনো আছে, কিন্তু ক্ষমতার লড়াইয়ে আসবার পরে জুলাই ঐক্যের যারা অংশীদার ছিলেন, তাদের চরিত্র এবং তাদের রাজনীতির ভাষা, তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা, এগুলি যখন আমাদের সামনে প্রকাশিত হচ্ছে, তখন এইখানে মানুষ নানান সন্দেহের অবকাশ হয়েছে বলে মনে করছে। বিভিন্ন বিষয়ে তাদের আপত্তির জায়গা আছে বলে মনে হয়েছে, এবং এটাও স্বাভাবিক। কেননা রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে মানুষের অবস্থান অটোমেটিক্যালি চলে যাবে, এই কারণে যে রাজনৈতিক দল হিসেবে আপনি যখন আচরণ করবেন, সেই দলের প্রতিটি নেতা নেত্রীর আচরণকে দলকে বহন করতে হয়, এবং দলকে তখন এই আচরণের ব্যাখ্যা দিতে হয়, অথবা এই আচরণের যে ফলাফল, সেটাকে মাথায় নিয়ে দলের জনপ্রিয়তা কমে অথবা বাড়ে। ধন্যবাদ। আপনার এই উদ্বোধনী বক্তব্যের উপরে ভিত্তি করে আমার বেশ কিছু প্রশ্ন রয়েছে, সেগুলোতে আমি পরে আসছি। আমি এহতেশাম হক, আপনার কাছে আসতে চাই। আপনার এই বিষয়ে যে ইন্ট্রোডাক্টরি যে স্টেটমেন্ট, সেটি আমি জানতে চাই। জুলাই ঐক্যে ফাটল কেন? এহতেশাম। ধন্যবাদ বুলবুল ভাই। আমার খুব ভালো লাগছে যে আমি সেম প্ল্যাটফর্মে আব্দুল নূর তুষার ভাইয়ের সাথে শেয়ার করছি। আই এম এ বিগ ফ্যান অফ হিম, এবং ব্রডলি আমি তুষার ভাইয়ের যে এক্সপ্লেনেশন যেটা ছিল সেটার সাথে এগ্রি করি। এখন প্রথমে হচ্ছে যে প্রশ্নটাতেই আমার একটা অবজেকশন আছে যে এটাকে আসলেই জুলাই ঐক্য ছিল কিনা, বা এখানে আলটিমেটলি যদি ঐক্য থেকে থাকে, সেখানে ফাটলটা কোথা থেকে আসলো। আমি মনে করি প্রশ্নটা এভাবে হতে পারতো যে স্বার্থে ফাটল কখন ধরলো, বা জুলাইতে কার কি স্বার্থ ছিল। ওইখানে ব্যাপারটা আমরা যদি একটু একাডেমিকলি দেখি, অবভিয়াসলি আমরা তো অনেক জিনিস ভেগলি বলতে পারবো যে কে কোন পক্ষে ছিল, এটা কি শুধুমাত্র ফ্যাসিবাদ পতনের আন্দোলন ছিল কিনা, বা মনে করেন আমাদের ব্রড একটা আইডিয়া আছে যে আমরা চাচ্ছিলাম, যেটা নাহিদ ইসলাম 3 অগস্ট ঘোষণা করেছিলেন, যে আমরা ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ চাই এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। সো এখন পরে আমাদের যে গত 1 বছরের যে প্রসেসটা আছে, এই প্রসেসেই কিন্তু দেখা যাবে যে কার স্বার্থ কি ছিল। সেখানে আমার যে কি হাইপোথিসিস বা কি যে আর্গুমেন্টটা, সেটা হচ্ছে যে আপনারা দেখবেন প্রায় 90% দল একটা স্ট্রাকচার্ড ওয়েতে, একটা শৃঙ্খলাবদ্ধ ওয়েতে অন্তর্বর্তীকালীন সরকারের যে ঐক্যমত্য কমিশন, সেখানে তাদের ধারণাগুলো তুলে ধরছে। সেখানে গিয়ে স্বার্থের দ্বন্দ্বগুলো কিন্তু ফুটে উঠছে, এবং আমরা ওই ল্যান্সে দেখলে আমরা দেখতে পাই একটা জিনিস, এখানে স্বার্থটা কি। আমরা দেখতে পাচ্ছি যে বিরাট একটা গোষ্ঠী, রাজনৈতিক দল যারা আছে, তারা এক পক্ষে, আর একটা বড় রাজনৈতিক দল, যে বড় রাজনৈতিক দলের কাছে পুরো বাংলাদেশের জনগণের একটা আকাঙ্ক্ষা ছিল যে যে গতানুগতিক যে রিপ্রেজেন্টেটিভ পলিটিক্সে ওনারা বিরোধী দল আকারে
ফ্যাসিবাদ যে গড়ে উঠেছিল বা যে এক না একমাত্র আমাদের উপর ঝেঁকে বসেছিল, সেটার তারা পতন ঘটাবেন, কিন্তু সেটা তারা করতে পারেননি। একটা অরাজনৈতিক একটা গোষ্ঠী বা একটা শক্তি হিসেবে আমাদের যে জেনজি যে রেভলিউশন যেটা হয়েছে, সবাইকে সামনে আসতে হয়েছে, সামনে এসে আলটিমেটলি এক দফার ঘোষণা দিয়ে ওই ফ্যাসিবাদের পতনটা ঘটাইতে হয়েছে। তার মানে ওইখানে রাজনীতিকরণ হয়েছে। এখন এই নতুন যে রাজনৈতিক শক্তি, তাদের স্বার্থ কি ছিল, আর পুরাতন যে রাজনৈতিক শক্তি যারা এই পট পরিবর্তনের পরে তাদের স্বার্থটাই আবার হাসিল করতে চাচ্ছে, ওই স্বার্থ শব্দটাতে যদি আমরা থাকি, তাহলে আমরা দেখবো সব থেকে বড় দল এখন বলা হয়, বা বিএনপি ইজ সর্ট অফ ইনকামবেন্ট পাওয়ার, গভর্নমেন্টে ওনারা আসবেন। বিএনপি একটা রাজনৈতিক দল আকারে, শুধুমাত্র যে একটা বিরোধী দল আকারে ওনারা ব্যর্থ হয়েছেন তা না, এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরও তারা ওই লুটেরা তন্ত্রের একটা কন্টিনিউয়েশন তারা চাচ্ছেন, যে কারণে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে, আলোচনার মাধ্যমে আমরা জাতি হিসেবে আমরা এগিয়ে যাব। আমাদের বিপ্লবের বা অনেকে গণ অভ্যুত্থান বলেন, মূল যে আকাঙ্ক্ষা ছিল যে আমরা ওই কাঠামোটার পরিবর্তন আমরা চাই। তো ওই কাঠামোটার পরিবর্তন কিন্তু বড় একটা রাজনৈতিক শক্তি চাচ্ছেন না। কেন চাচ্ছেন না? কারণ হচ্ছে কেন চাচ্ছেন না সেই প্রসঙ্গে আমরা পরে আসছি, যাতে কন্টিনিউ হয়। তো আমার ইন সামারি আমি যেটা বলবো যে এখানে স্বার্থের ফাটলটা স্পষ্ট হয়ে গেছে জনগণের কাছে। এখানে ঐক্যর যে ব্যাপার ছিল, আপামর সাধারণ থেকে শুরু করে নতুন যে রাজনৈতিক শক্তি, তাদের একটাই ঐক্য ছিল যে আমরা কাঠামোগত পরিবর্তন আমরা চাই। রাইট। এতেশাম, আপনার কাছেই আমি প্রথমে জানতে চাই যে প্রথম কথা হচ্ছে যে জুলাই ঐক্যে ফাটল কেন, এই প্রশ্নটা এই কারণেই গুরুত্বপূর্ণ যে জুলাই ঐক্যে তো একটা আদর্শিক জায়গা থাকার কথা ছিল। এখন সেই আদর্শিক জায়গা থেকে আমরা যতটুকু বুঝতে পেরেছি বা যতটুকু অনেকে মনে করেন যে এখানে একটা ইনক্লুসিভিটির কথা বলা হয়েছে, এই যে এক্সক্লুশনারি একটা পলিটিক্স, হ্যাঁ, সেটি থেকে বেরিয়ে এসে আপনি নিজেও বলেছেন যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চেয়েছিল। তো সেই জায়গাটিতে এসে অনেকেরই অভিযোগ যে দলটির সঙ্গে আপনি নিজে যুক্ত রয়েছেন, সেই দলটির অনেক আচরণই ফ্যাসিবাদী আচরণ, এবং তারা ওই ইনক্লুসিভিটির যে স্পিরিট সেটিকে আর ধারণ করছেন না। এই অভিযোগকে কিভাবে খণ্ডন করবেন আপনি? আমি তো দুইটা কথা বলবো। একটা হচ্ছে, প্রথমে এই অভিযোগ তো কমপ্লিটলি মিসপ্লেসড। আপনি যদি অবজেক্টিভলি নৈর্ব্যক্তিকভাবে যদি আমাদের যে 7 মাস বয়সী আমাদের যে দল, সে দলের উপর যে ধরনের আক্রমণ এসেছে বা যে ধরনের রেজিস্ট্যান্স আমরা ফেস করেছি, পুরো যে পুরাতন স্ট্রাকচার থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে, মিলিটারি থেকে শুরু করে, এস্টাবলিশমেন্ট, এই যে আমি বললাম যে কাঠামোটা আলটিমেটলি আমাদের যে বিগত দিনের যে রাজনৈতিক যে এন্টিটিগুলো তাদেরকে সার্ভ করেছে, তারা ওই কাঠামোটাই কন্টিনিউ করতে চাচ্ছে, যাতে তাদেরকে ওই রাষ্ট্র ব্যবস্থা আবার সার্ভ করে। আপনি আরেকটা কথা বলেছেন যে আদর্শিক ঐক্য, বিএনপির সাথে আমি এখানে দ্বিমত পোষণ করতে চাই। বিএনপি একটা রাজনৈতিক শক্তি আকারে কিন্তু বিএনপি ওই সময় জুলাই আগস্টে অংশগ্রহণ করেনি। ইয়েস, বিএনপির একটা স্ট্রাগল আছে, 15-16 বছর ধরে তারা আলটিমেটলি ফ্যাসিবাদের যে অ্যাটাক তাদের উপর ছিল সেটা কন্টিনিউ ছিল। কিন্তু আদর্শিক পক্ষ বিএনপির সাথে যদি আসলে থেকে থাকতো, তাহলে বিএনপি অন্যান্য যে প্রত্যেকটা দলের সাথে এগ্রি করতো যে আমাদের কাঠামোগত পরিবর্তনগুলো আসবেন। আর আপনি যদি নির্দিষ্ট করে বলেন বুলবুল ভাই, যে অ্যাকিউজেশনটা আপনি আনলেন যে আমাদের ভেতর মানে ফ্যাসিবাদী আচরণ, সেটা নির্দিষ্ট করে বললে হয়তো আমি সেগুলোর উত্তর দিতে পারবো। যেমন ধরেন, যারা একসঙ্গে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন তাদের অনেককেই আপনারা পতিত ফ্যাসিস্ট বা পতিত স্বৈরাচারের দোসর হিসেবে যে চিহ্নিত করছেন বিভিন্ন আপনাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস। আরও যদি নির্দিষ্ট চান তাহলে আমি বলবো যে আপনার সঙ্গে যিনি বিতর্ক করছেন ডক্টর আব্দুল তুষার, তাকেও আপনাদের ঘরানার বা আপনাদের দলের সঙ্গে যুক্ত অনেকেই এভাবে চিত্রিত করছেন, প্রকাশ্যে অপ্রকাশ্যে বিভিন্নভাবে, কেননা আপনাদেরও তিনি সমালোচনা করছেন। আমাদের দলের দায়িত্বশীল কেউ কি কখনো তুষার ভাইকে সরাসরি কিছু বলেছে কিনা, ইভেন ইন টক শো যদি বলে থাকে, সেটা সে কোন স্পিরিটে বা কোন কনটেক্সটে বলেছে সেটা আমাকে দেখতে হবে বিফোর আই ক্যান মেক এ কমেন্ট। বাট আমি যে জিনিসটা জানি, তুষার ভাইয়ের প্রতি আমার যে ইভ্যালুয়েশন, যেটা হচ্ছে I have immense respect for him. In fact, আমি অনেক ঘেটেছি তুষার ভাইয়ের যে ফেসবুক, that I'll find something which is inconsistent with his stance.
তুষার ভাই ইজ এ ব্রেভ ম্যান। অনেকের এক্সপেকটেশন থাকতে পারে যে তুষার ভাই একজন অপিনিয়ন মেকার হিসেবে হয়তো আরো বলিষ্ঠ ভূমিকা কেন রাখলেন না, সেটা তাদের কেন পক্ষ থেকে কেন বলবো। মনে হচ্ছে উনি ইনকনসিস্টেন্ট? তুষার ভাই ওনার জায়গা থেকে আমি যতটুকু জানি ইজ এ রেবেল এট টাইমস এন্ড হি স্পিক্স হিজ মাইন্ড। উনি উনি কাউকে ওইভাবে ভয় পান না, আমি যতদূর মাই অবজারভেশন। ইন জেনারেল আমি যেটা বলবো, অনেক অনেক সময় আপনার মনে করেন একটা ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট দিয়ে যদি আপনি এনসিপি কেও জাজ করা হয়, সেটা সেটা আমার কাছে মনে হয় আমাদের প্রতি ফেয়ার হবে না। বরঞ্চ আমি যেটা বলবো, আমাদেরকে যেটা করা উচিত, মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে আরো যারা আছেন, শুভাকাঙ্ক্ষী যারা আছেন, তাদের এটা বোঝা উচিত যে দিস ইজ এ নিউ পার্টি, আমাদের অনেক শেখার আছে, উই উইল ম্যাচিওর থ্রু দ্য প্রসেস। কিন্তু আমরা অলরেডি এক্সাম্পল সেট করেছি। আপনি আমাদের 24 দফায় যদি দেখেন, আমাদের 24 দফাতে আমরা মোটামুটি আকারে আমাদের রাষ্ট্রকল্প কি হতে পারে সেটার একটা হিন্ট আমরা দিয়েছি। আপনি কি সমান কথা বলতে পারবেন অন্যান্য যে রাজনৈতিক দল? এতে আসবো আপনার কাছে। আমি যে কারণে টলারেন্সের বিষয়টা, জি, আমি যে কারণে টলারেন্সের বিষয়টা এনেছি, আপনি হচ্ছেন তৃতীয় ব্যক্তি যাকে আমি রিচ আউট করেছি ডক্টর তুষারের বিপরীতে বিতর্ক করবার জন্যে। প্রথম দুজনই না করেছেন, মানে নেতিবাচক মন্তব্য করে না করেছেন যে তার সঙ্গে স্টেজ শেয়ার করা যাবে না, বা তার যে মতামত সেই মতামতটিকে তারা গ্রহণ করছেন না। আমার আপত্তির জায়গাটা ওখানেই যে আমরা এমন একটা সোসাইটি চেয়েছিলাম যেখানে ইনক্লুসিভিটি থাকবে, যেখানে অন্যের মত শোনার বা সেই বিতর্ক করার একটা জায়গা তৈরি হবে, সেটা আমরা রুদ্ধ করে দিচ্ছি কিনা। বলবো তাহলে আপনি দুইটা এক্সাম্পল দেখেন না কেন? আমাদের দলের টপ 10 এর মধ্যে ইউ হ্যাভ 3 উইমেন রিপ্রেজেন্টিং, দ্বিতীয় কোনো উদাহরণ নেই বাংলাদেশে। আমাদের দেখেন সেদিন আমরা আমাদের সমন্বয় সভা করেছি, যেখানে আক্তার হোসেন আমাদের সদস্য সচিব, আমাদের আহ্বায়ক সামনে বসা, প্রায় 3 ঘন্টা প্রশ্নের সম্মুখীন হয়েছে। আপনি এই ধরনের উদাহরণ দেখাতে পারবেন অন্যান্য দলগুলোর এই ধরনের প্র্যাকটিস। সো ইনক্লুসিভ কোর্স আপনি দেখেন আমাদের যে দলিত হরিজন কমিউনিটিকে আমরা রিপ্রেজেন্ট করছি, আমরা আলটিমেটলি আমি হিন্দু, আমি মাই কমরেডস অনিক রয়, প্রীতম দাস, অর্পিতা সেমাদে, কোন দলে আপনি দেখাতে পারবেন যে এই ধরনের যে ডিসপাইট differences in that terms of background, faithই বলেন, ধর্মবিশ্বাসী বলেন, we are tolerant. Now আনফেয়ারলি আমাদেরকে অনেক সময় এই যে অ্যালিগেশনগুলো করা হয়, এগুলো আমি খুবই হতাশ হই মাঝে মধ্যে। বাট অফকোর্স এট দ্য সেম টাইম আমরা বিনয়ী, আমরা হাম্বল বুলবুল ভাই। অনেক ধন্যবাদ। এতে আসবো আপনার কাছে আবারও। ডক্টর তুষার, আপনার কাছে যে প্রশ্নটি আমার, সেটি হচ্ছে যে আপনি, আমরা দেখেছি যে বিগত যে রেজিম সেটির তীব্র ভাষা সমালোচনা করেছেন, এবং যেটি তার মতো করে বলেছেন এতেশাম যে ইনকনসিস্টেন্ট। আমি সেই শব্দটিকে নিয়ে আসলে প্রশ্নটা করতে চাই না, রাদার আমি এভাবে জানতে চাই যে একটা নতুন রাজনৈতিক দল তারা গঠিত হয়েছে, তাদের ব্যাপারে আপনার অনেক সমালোচনা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, বিভিন্ন সময় আপনি করেছেন। আপনার কাছে কি কখনো কখনো মনে হয়েছে, মানে আপনার নিজের রিফ্লেকশনের জায়গা থেকে বলছি, যে একটা নতুন রাজনৈতিক দল, তাদেরকে কিছুটা সময় দেওয়া বা একটু সুযোগ দেওয়া বা তাদেরকে এক ধরনের এনকারেজ করার বিপরীতে আপনি তাদের ব্যাপারে যতটা ক্রিটিক্যাল হয়েছেন, সেটা তাদের প্রতি কিছুটা অবিচারী করা হয়েছে, এটা মনে হয়েছে কখন আপনার? প্রথমত আমি ভেবেছি আমি এতেশামের সাথে বিতর্ক করব, এখন আমাকে ডিফেন্ড করতে হচ্ছে আমার অবস্থানকে। আরেকটি হচ্ছে যে আপনি আমাকে প্রশ্ন করছেন যে আমার এতেশাম করছেন। আমি ভেবেছিলাম যে এতেশাম এবং আমি দুইজন বিতর্ক করবো, মাঝখানে আপনি মডারেট করবেন। তো যাই হোক, তাতে আমার কোনো অসুবিধা নাই, আমি একটা একটা করে উত্তর দেই। একটি দলের বয়স 7 মাস নাকি 7 বছর, সেটা দিয়ে যদি চিন্তা করা হয়, তাহলে রাজনীতিকে আইসিসি আছে না, ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স, সেইরকম একটি, বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, তাদের মতো করে চিন্তা করতে হবে যে দলকে তখন ওয়ানডে খেলার পারমিশন, টেস্ট খেলার পারমিশন, এইভাবে তাদেরকে কয়েক বছর খেলে খেলে নিতে হবে। রাজনীতি যখন আপনি করতে এসেছেন, আপনি খেলতে এসেছেন আপনার চাইতে 3 গুণ 4 গুণ বয়সীদের সঙ্গে। ফলে আপনার যখন আচরণ বিধি হবে, আপনি আচরণ করবেন, তখন আপনি এই কথা বলতে পারবেন না আমার তো বয়স কম, আমি এই জন্য এরকম করবো। দেশ কার বয়স কম কার বয়স বেশি সেটা বিবেচনায় নেয় না। দেশ বিবেচনায় নেয় রাজনৈতিক প্রজ্ঞা, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, ভাষার ব্যবহার, বক্তৃতায় তারা কি বলছেন, তারা এক নেতা আরেক নেতার সঙ্গে সমভাবে একই আদর্শ কিংবা একই বক্তব্য প্রচার করছেন কিনা, এবং তারা কি ফেসবুক, সোশ্যাল মিডিয়া কিংবা পাবলিসিটির উপর ভিত্তি করে রাজনীতি করছেন,
নাকি তারা সত্যি সত্যি জনমানুষের কাছে পৌঁছানোর জন্য রাজনীতি করছেন। আমি যে জায়গাতে সমালোচনা করেছি এই একই জায়গাতে আমি আওয়ামী লীগেরও সমালোচনা করেছি, বিএনপিরও সমালোচনা করেছি। এহতেশাম আমাকে প্রশংসাই করেছেন যে আমার মধ্যে তিনি ইনকনসিস্টেন্সি খুব একটা দেখতে পান নাই, তিনি বরং কনসিস্টেন্টলি দেখেছেন যে আমি সিস্টেমের সমালোচনা করি, ব্যক্তির সমালোচনা আমি সাধারণত করি না। আমি দেখতে যাই না ব্যক্তি কোথায় বসে মদ্যপান করছেন, আমি দেখতে যাই ব্যক্তি মাতলামি করে অন্য কাউকে হ্যারাস করছেন কিনা। ব্যক্তি মদ্যপান করার স্বাধীনতা তার আছে, তিনি যদি মদ্যপানের লাইসেন্সধারী হন বাংলাদেশে, অথবা তিনি যদি ইংল্যান্ডে থাকেন, সেখানে যে কেউই করতে পারে। কিন্তু এই ব্যক্তি ওইখানে অন্য যারা পান করছেন তাদেরকে উৎপাত করছেন কিনা, অথবা তিনি বের হয়ে এসে গাড়ি ড্রাইভ করতে গিয়ে একজন সাধারণ পথচারীকে চাপা দিচ্ছেন কিনা। অর্থাৎ আমি সবসময় কাজের সমালোচনা করি, আমি ব্যক্তিগত বিষয়ের সমালোচনা করি না। এখন আমি গত সরকারকে প্রকাশ্যে চৌর্যযুগ বলেছি, আমি গত সরকারের শাসনকে আইয়ামে চুরালিয়াত বলেছি, আমি বলেছিলাম যে চাকরের সম্পদ দেখলে মনিবের সিন্ধুকের গভীরতা টের পাওয়া যায়। আমি এছাড়াও বিভিন্ন বক্তৃতাতে প্রকাশ্যে গত সরকারের সমালোচনা করেছি। এই জন্য নয় যে আমি গত সরকারকে এনেবল করতে চেয়েছি, আমি জানি যে আমার ক্ষমতা এবং দক্ষতা হচ্ছে ওপিনিয়ন বিল্ড করা, কথা বলার যে দক্ষতা সেটি আমার রয়েছে, এবং আমি কথা বলার মধ্যে দিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করেছি। যে কাজটি আমি বছরের পর বছর ধরে করেছি, আপনি জানেন যে আপনি নিজেও আমাকে পরিচয় করে দিয়েছেন যে আমি বাংলাদেশ ডিবেট ফেডারেশনের একজন প্রতিষ্ঠাতা সদস্য। মনে রাখতে হবে, প্রতিষ্ঠাতা অন্য যারা ছিলেন তারা তখন মাস্টার্স করেছেন অথবা মাস্টার্স পাস করে বের হয়ে যাবেন, আমি তখন কিন্তু মাত্র সেকেন্ড ইয়ারে পড়ি। আমি একেবারে 20 বছর বয়সে একটা শিশু। আজকে যারা নিজেদেরকে জেনজি বলছেন, আমি সেই রকমই জেনজিদের বয়সে সমাজ বদলানোর শপথ নিয়েছিলাম। আমি চেষ্টা করেছিলাম যে এই দেশে গণতান্ত্রিক সংস্কৃতি তৈরি হতে হবে, এই দেশে গণতন্ত্রের নামে একজন আরেকজনকে গালিগালাজ করবেন। আমি যখন ছাত্র রাজনীতি ছেড়ে দেই তখনও ছেড়ে দিয়েছিলাম এই কারণেই যে দল বলতো বিরোধী দলের নেত্রীকে বা নেতাকে গালি দিতে, আমি তাতে রাজি হই নাই। দল বলতো মিথ্যা কথা ছড়িয়ে দাও, আমি মিথ্যা কথা বলতে রাজি হই নাই। দল বলতো তুমি সমালোচনা করবে এই জন্য যে সে তোমার বিরোধী, আমি বলেছি আমি সমালোচনা করতে রাজি নই কারণ সে আমার বিরুদ্ধে পক্ষ। আমি সমালোচনা করবো যদি তার কাজ আমার পছন্দ না হয়, অথবা আমি মনে করি তার কাজের মাধ্যমে আমি এবং অন্যরা ক্ষতিগ্রস্ত হবেন। ফলে আমি কিন্তু ওই জায়গাতেই আছি। আমি একজন লিবারেল ইনক্লুসিভ মানুষ হিসেবে আমি মনে করেছি যে 7 মাস হোক আর 7 বছর হোক এটা কোনো অজুহাত হতে পারে না। আমি 7 মাস বয়সী এইটা কেউ বলতে পারবে না। 1 2 হচ্ছে জুলাই আন্দোলনে বিএনপি কিংবা অন্যান্য দল যেমন রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থিত হয় নাই, যারা এখন এনসিপি তৈরি করেছেন অথবা যারা অন্যান্য প্ল্যাটফর্ম তৈরি করেছেন তারাও তো রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থিত হন নাই। তারা সকলেই তখন নিজেদেরকে সাধারণ ছাত্রছাত্রী হিসেবে দাবি করেছেন। বরং দলীয় লোকজন এসে সাধারণ ছাত্রছাত্রী হয়ে যখন আন্দোলনে যোগ দিয়েছেন তাদেরকে যথেষ্ট কষ্ট করতে হয়েছে, কারণ লোকজন তাদেরকে চেনে যে তারা দলীয় লোকজন। এবং তখন অভিযোগও হয়েছিল যে এই আন্দোলনের পেছনে শিবির এবং বিএনপি এসেছে এবং অন্যান্য রাজনৈতিক দল এসেছে। তখন কিন্তু যারা সাধারণ ছাত্রছাত্রী তারা দাবি করেছিলেন যে না, আমরা এখানে সাধারণ ছাত্রছাত্রী ছাড়া অন্য কোনো পরিচয়কে অ্যালাউ করবে না। আপনার নিশ্চয়ই মনে আছে ওই সময় বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেছিলেন যে তারা এই রাজনৈতিক পরিচয় নাই এবং তারা এটার সঙ্গে নাই, তারা এইভাবে বলেছিলেন। এগুলি সবই হয়তো আন্দোলনের কৌশল ছিল। কৌশল যে কোনো কিছু হতে পারে, আমি সেটা নিয়ে সমালোচনা করি না। কিন্তু এই আন্দোলনের কোথাও রাষ্ট্র কাঠামো সংস্কারের কথা একবার উচ্চারিত হয় নাই। আমি এই ব্যাপারে ভিডিও বাইট দেখতে চাই, আমি এই ব্যাপারে দেয়াল লিখন দেখতে চাই। তারা বলেছেন রাষ্ট্র মেরামত করব, গ্রাফিটিতে বলেছেন। এই রাষ্ট্র মেরামত করার কথা যারা আপনার মনে আছে কিনা নিরাপদ সড়ক চাই আন্দোলন করেছিল 18 সালের একটা সময়ে, তারাও বলেছিল আমরা রাষ্ট্র মেরামত করব। এর আগে যখন কোটা আন্দোলন হয়েছিল তারাও বলেছিল রাষ্ট্র মেরামত করব। এবং তারা যখন ভ্যাটের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল তখন তারাও বলেছিল যে আমরা রাষ্ট্র সংস্কার করব। এবং আমি প্রত্যেকটি আন্দোলনে ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলাম। আমি ভ্যাট নিয়ে যখন আন্দোলন হয়েছিল, প্রাইভেট ইউনিভার্সিটির উপর ভ্যাট বসানো হয়েছিল, আমি একমাত্র ব্যক্তি যে প্রথম প্রতিবাদ করেছি এই তথাকথিত সুশীল সমাজ যাকে বলে। আমি যদিও সেই সমাজের অংশ হিসেবে নিজেকে মনে করি না। আমি কোটা বিরোধী আন্দোলন যখন হয়েছিল আমি রাস্তায় গিয়েছিলাম, এবং তারপরে যখন নিরাপদ সড়ক চেয়ে আন্দোলন হয়েছিল আমি তাদের সঙ্গে রাস্তায় বসেছিলাম তাদের সঙ্গে। এবং এইবারও যখন আন্দোলন হয়েছে আমি 19 তারিখে বক্তৃতা দিয়েছি। বহু মানুষের চেহারা 3 তারিখের আগে দেখা যায় না। আমি 19 তারিখে শাহবাগের মোড়ে দাঁড়িয়ে কথা বলেছি। এখন কেন ট্যাগিং হচ্ছে, এখন কেন বলা হচ্ছে কালচারাল ফ্যাসিস্ট? কারণ একটা নতুন ফ্যাসিজমের উত্থান আমি লক্ষ্য করছি, যেইখানে আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দকেও তাদের রাজনৈতিক শুদ্ধতার মধ্যে দিয়ে যেতে হবে। পলিটিক্যাল কারেক্টনেসের সঙ্গে আমি কোকাকোলা খাবো না পেপসি খাবো, আমি মিরিন্ডাকে ভালো বলবো না কোকাকোলাকে ভালো বলবো, এটার কোনো সম্পর্ক নাই। আমি একজন ব্যক্তিকে যে কোনো কারণে পছন্দ করতে পারি। আমি এই জন্য পছন্দ করতে পারি যে তিনি গামলা ভর্তি মুড়ি সাধারণ মানুষের সঙ্গে বসে খান। ফলে আমার পছন্দ অপছন্দের, ব্যক্তিগত পছন্দ অপছন্দের সঙ্গে একটি রাজনৈতিক দলকে সমর্থন করার কোনো সম্পর্ক না।
যেমন এনসিপিতে বহু ছেলে মেয়ে আছেন যাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে এবং তাদেরকে আমি পছন্দ করি, কিন্তু তাদের সেই ব্যক্তিগত পছন্দ অপছন্দের সঙ্গে তাদের দল যখন কোনো কাজ করে সেই দলের সেই কাজকে সমর্থন করার কোনো সম্পর্ক নাই। ব্যক্তিগতভাবে আমি বলবো আমি ইসলামকে অনেক পছন্দ করি, কিন্তু তার দলের সিদ্ধান্তের সমালোচনা আমি করবো। আমি মনে করি এটাই হচ্ছে গণতন্ত্র। আপনি কি মনে করেন যে ছাত্র প্রতিনিধিদের সরকারে অন্তর্ভুক্তি এই ঐক্যকে দুর্বল করে ফেলেছে? বলবো আমি ওই আগের লাইনটা শেষ করি। আমি ইসলামকে পছন্দ করি, এটা পরিবর্তিত হবে না। কিন্তু কেউ যদি আমাকে বলে আপনি ইসলামকে পছন্দ করেছেন মানে আপনি চাঁদাবাজিকে সমর্থন করছেন, আপনি আসলে একজন চাঁদাবাজ, আমি সেই দায়িত্ব নিব না। কারণ আমি চাঁদাবাজি নিন্দা করেও ইসলামকে পছন্দ করতে পারি। ইসলামের দলের একজন গিয়ে চাঁদাবাজদেরকে মুক্ত করে নিয়ে এসেছে মুচলেকা দিয়ে, আমি সেটা সমালোচনা করেছি, কারণ এই কাজটাকে আমি সমর্থন করি নাই। কিন্তু ওই ব্যক্তিকে কিন্তু আমি অপছন্দ করি না, ওই ব্যক্তির কাজের সমালোচনা করি। ফলে আমাকে বুঝতে গেলে আমি আমার ফেসবুকের ভেতরে লিখে রেখেছি যে অপেক্ষা করেন, বুঝতে পারবেন। কারণ আমি আজকে যা বলি আমি আজকের কথা বলি না। আমি যখন বাংলাদেশ ডিবেট ফেডারেশন করেছিলাম তখন আমি আজকের জন্য করি না, আমি আজকের বলতে ওই সময়ের জন্য করি না, আমি আজকের দিনের জন্য করেছি। কারণ আজকের দিনে আমার সামনে যারা বসে আছেন তারা কখনো না কখনো আমার সঙ্গে বিতর্ক করেছেন, আমার সঙ্গে কথা বলেছেন, আমার বিতর্কের সেমিনারে গিয়েছেন, অথবা তাদের বন্ধুরা গিয়েছে। আমি আজকে রুবায়াত সারোয়ারের একটি গবেষণাকে আমি সমালোচনা করেছি, কিন্তু রুবায়াতের সঙ্গে আজকে আমি চা খেয়েছি। কারণ আমি মনে করি রুবায়াত ব্যক্তি হিসেবে একজন অসম্ভব সৎ ব্যক্তি, কিন্তু গবেষণার কোনো জায়গাতে আমার আপত্তি থাকলে আমি আপত্তিটা তুলতে পারবো। এইটা হচ্ছে আমার জায়গা। এবং আপনি যে প্রশ্নটা করেছেন, আমি প্রশ্ন করেছিলাম ছাত্র প্রতিনিধিদের সরকারে অন্তর্ভুক্তি কি ঐক্যকে দুর্বল করেছে কিনা, কি মনে করেন আপনি? ছাত্র প্রতিনিধিদের সরকারে অন্তর্ভুক্ত করাই হয়েছিল তাদেরকে বিতর্কিত করার জন্য। ক্ষমতার অংশীদার তারা কেন হবে? তারা ক্ষমতাকে নির্মাণ করবেন। যে রাষ্ট্র কাঠামোর সংস্কার হয় নাই সেই অসংস্কৃত রাষ্ট্র কাঠামোর মধ্যে তারা প্রবেশ করে তারা মূলত পুরনো কাঠামোর অংশ হয়েছেন, এবং অংশ হয়ে তারা বলছেন আমরা এটাকে বদলাবো। আপনি একটা পেসমেকার বুকের মধ্যে বসিয়েছেন যেটা 20 বছর আগের মডেলের, আর আপনি বলছেন আমি নতুন পেসমেকার এনে এখন বসাবো। তাহলে আপনাকে সেই বেদনা নিতে হবে। আগের পেসমেকার যে আপনি বসিয়ে ফেলেছেন আপনার শরীরে কাটা দাগটা থেকে যাবে। আপনি যে পেসমেকারটা বসিয়েছেন সেটার ভালো খারাপ আপনাকে গ্রহণ করতে হবে। ফলে এই সরকার যদি অসাংবিধানিক আচরণ করেন, অগণতান্ত্রিক আচরণ করেন, জুলাইয়ের সংস্কৃতির বিপরীতে চলে যান, জুলাই ঐক্যের বিপরীতে চলে যান, তখন যখন একজন উপদেষ্টা বলেন এই সরকারের ভেতরে আরেক সরকার আছে, তাহলে কি হয়? উনি নিজেই সে সরকারের অংশ, কিন্তু তিনি আসলে সরকারের কোনো কাজকে সরাসরি সমর্থন করতে পারছেন না। এই অসমর্থনের জায়গাটি তারা খুব সহজে করতে পারতেন যদি তারা রাজনৈতিক দল গঠন করে শুরু থেকেই তারা বাইরে থেকে এই সরকারের উপর চাপ এবং যৌক্তিক চাপ সৃষ্টি করতেন। কিন্তু আমি দেখেছি তারা অসংখ্য কাজ করেছেন যেগুলো অযৌক্তিক। আমাদের কাছে উল্টা মনে হয়েছে সরকারের ইচ্ছা অনুযায়ী তারা বিভিন্ন জায়গাতে পরিচালিত হচ্ছেন। এখন এটা তো পারসেপশন, ভোটার হিসেবে আমি এটা বলতে পারি। আমি কখনোই তাদের অমঙ্গল কামনা করি না। আমি সবসময় মনে করি তরুণরাই রাজনীতি করবে। আমি সবসময় বৃদ্ধদেরকে রাজনীতিতে উপদেষ্টার জায়গায় দেখতে চেয়েছি এবং তরুণদেরকে দেখতে চেয়েছি রাজনীতির এক্সিকিউশনের জায়গায়। অনেক ধন্যবাদ। আসবো আপনার কাছে। সফল হয় আমার চাইতে খুশি কেউ হবেন। এতেশাম আপনার কাছে একটু আসতে চাই যে ব্যক্তিগত উচ্চাশা এবং যে স্বার্থপরতা, এই স্বার্থপর আচরণের কারণেই আসলে জুলাই ঐক্যে এক ধরনের ফাটল তৈরি হয়েছে। আপনি আপনার উদ্বোধনী যে বক্তব্য সেখানে বিএনপিকে ঠিক পরোক্ষ না বলা যায় প্রত্যক্ষভাবেই তাদের যে পুরনো ধারার রাজনীতি বা এই যে এক ধরনের দৃষ্টিভঙ্গি সেটির বিপরীতে আপনি বলার চেষ্টা করেছেন যে সেটাও বোধহয় অনৈক্যের একটা বড় কারণ। কিন্তু আমার মানে যেটা জানার ইচ্ছা খুব, শুধু আপনার কাছে না, এটি আমি ডক্টর তুষারের কাছে এই প্রসঙ্গে আসবো, যে শুধুমাত্র আওয়ামী বিরোধিতার যে আবেগ, সেই আবেগের উপরে দাঁড়িয়ে এনসিপি রাজনীতি করছে কিনা, মানে এটা অনেকেরই প্রশ্ন। আপনার কাছে কি এর বাইরে কোনো ব্যাখ্যা আছে যে আসলে ব্রডার কনটেক্সটে আপনাদের ফাউন্ডেশনটা কি আপনাদের রাজনীতি? এটা আপনার শরীরে বড় একটা ক্যান্সার। আমি এখন অ্যানালজি ইউজ করি, আমার বড় ভাই তুষার ভাই যেরকম ইউজ করছেন। তো ওই ক্যান্সারটা আপনার শুধু রিমুভালই এনাফ না, ক্যান্সারটা যাতে আবার ফেরত না আসে সে রাজনীতি তো এনসিপি করবে এবং আমাদের সবারই করা উচিত। সেটি নিয়ে সমস্যা নেই, কিন্তু এদেশে আওয়ামী লীগ যেমন সবকিছুর মধ্যেই স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী দেখতো, আপনারাও কি একইভাবে আওয়ামী বিরোধী বা জুলাই বিরোধী দেখছেন কিনা? সেটা তো বললাম, যেটা ইফ আওয়ামী লীগ ইজ এ ক্যান্সার, ওই ক্যান্সারটা আমরা রিমুভ করেছি এবং আমাদের এই শরীরে, আমাদের এই রাষ্ট্রে যাতে আবার ওই ধরনের ক্যান্সারাস এলিমেন্ট আবার যাতে না আসতে পারে সে রাজনীতি তো আমাদের থাকবেই, স্বাভাবিক। কিন্তু আপনি যদি আমাদের প্রোঅ্যাক্টিভলি আপনি যদি দেখেন,
আমাদের তো স্পষ্ট করে বলা আছে যে আমরা নতুন বন্দোবস্ত চাই, আমরা ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ চাই। তো আমাদের সেটাই আমাদের রাজনীতি। এবং আমরা 64টা জেলায় আমরা গিয়েছি পুরো জুলাই জুড়ে, আমরা 24 দফা আমরা তুলে ধরেছি। এবং আপনি দেখেন উঠে আমাদের যে রাজনৈতিক পরিসরে আমরা যে ডিবেটগুলো করছি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত, আমি এই শব্দটা ইচ্ছে করে ব্যবহার করি, স্পর্ধা, আপনি দেখেন যে 2-3টা বিগ এলিমেন্ট যেগুলো আছে, যেগুলো আমাদের গণতন্ত্র, আমাদের যে গণতান্ত্রিক যে ম্যাচুরিটির পথে যে বাধা অনেকাংশে, আমাদের ইমেজ, আমাদের মিলিটারি, আমাদের ব্যুরোক্রেসি এবং আমাদের গণমাধ্যম, তিনটার ব্যাপারেই আমরা হাসনাত যে বলছি যে আমরা সত্যকে সত্য বলছি, আমরা মিথ্যাকে মিথ্যা বলছি। আরো 2টা পয়েন্ট আমাকে অ্যাড করতে হবে তুষার ভাইয়ের কথার পিঠে। সিম্পল কারণ তাদের ওই গ্রহণযোগ্যতা ছিল না, জনগণ তাদেরকে আস্থায় নেয়নি, যে কারণেই আলটিমেটলি অরাজনৈতিক ফোর্সেস যারা আছে, হতে পারে এটা তুষার ভাইয়ের মতো মানুষ, অন্যান্য যারা তথাকথিত রাজনৈতিক দলে যারা নাই, আপামর সাধারণ ছাত্র, শ্রমিক জনতা সবাই মিলে বের হয়ে আসছে। নাও বের হয়ে এসে কি তারা আবার এই জায়গাটাকে এমটি ছেড়ে দেবে? ছেড়ে যায় নাই। অনেকেই পলিটিক্স ইজ নট এ বেড অফ রোজেস। এই যে ছেলেপুলে যারা 25, 26, 27 বয়স, তাদের মাস্টার্স শেষ করে এখন চাকরিতে যাওয়ার কথা, ফ্যামিলি করার কথা, তার 24/7 এই রাষ্ট্রের জন্যই আলটিমেটলি খাচ্ছে, বলছে আমরা নতুন বন্দোবস্ত চাই, বলছে আমরা রাজনীতিকে সংস্কৃতি আমরা পরিবর্তন চাই। তাদের সমালোচনা করার অধিকারও তুষার ভাইয়েরা আছে, ঠিক তো যেরূপ আমাদেরও সমালোচনা করা বা আমাদেরও রিয়াক্ট করার অধিকার আছে। একটা জিনিস, একটা উদাহরণ আমি আপনাকে দেব। একটা হাদিস মনে হয় আছে যে আপনি যখন কোনো অন্যায় দেখবেন, অন্যায়ের আপনি 3টা স্তরের প্রতিবাদ আছে। একটা হচ্ছে আপনি নিজের হাত দিয়ে আপনি প্রতিহত করবেন, দ্বিতীয়টা হচ্ছে আপনি মুখ দিয়ে আপনি প্রতিবাদ করবেন যে এটা খারাপ, তৃতীয় হচ্ছে আপনি অন্তর থেকে আপনি হয়তো বদদুয়া দিবেন, ঘৃণা করবেন। এখন আমি জানি না 15 বছরের বা 16 বছরের যে অ্যান্টি ফ্যাসিবাদ বিরোধী ওই সময় কে কোন স্তরে পড়েন। তো যারা আলটিমেটলি নিজের জীবনকে বাজে রেখে বের হয়ে আসছে, তাদের ভেতর অনেক অংশে এটা আসতে পারে, ও আপনি তো শুধু মুখে প্রতিবাদ করেছেন, বা আপনি তো ঘরে বসে অন্তর থেকে হয়তো ঘৃণা করেছেন। অথবা অনেকেই আছে যাদের উদাহরণ এখন যারা জনপরিসরে আসছেন, তারা বিন্দুমাত্র প্রতিবাদ করেননি যখন গুম, খুন, হত্যা, লুটের সংস্কৃতি এস্টাবলিশ করা হয়েছিল, কিন্তু তারা এখন বের হয়ে এসে নীতিবাক্য যখন বলেন, অনেকে ওইটা তখন অসহিষ্ণুতার পরিচয় দেন। অনেক লেখক আপনি দেখবেন, অনেক আপনার এই ন্যারেটিভ বিল্ডার যারা দেখবেন, তাদের উচিত তাদের বিবেককে প্রশ্ন করা, আয়নাতে নিজের চেহারা দেখা, যে তারা কি প্রতিবাদ করেছিলেন। কিন্তু যারা প্রতিবাদ করেছিলেন যখন রাষ্ট্র থেকে হাজার কোটি টাকা লোড করে রাষ্ট্রকে একেবারে একটা সম্পূরক প্রশ্ন এখানে, যারা প্রতিবাদ করেছিলেন তাদের মধ্যে অনেকের ছবি টিএসসিতে ঝুলিয়ে কালচারাল ফ্যাসিস্ট বানিয়ে তাদেরকে জুতা নিক্ষেপ করা হয়েছে, এই ঘটনা তো ঘটেছে। এখানে কি আপনারা কোনো প্রতিবাদ করেছেন বা এই বিষয়টাকে নিয়ে আপনাদের অবস্থানটা কি? নৈতিক অধিকার আমাদের যে গণমাধ্যম বা অনেক ব্যক্তি যারা আছে, তাদের ওই নৈতিক অধিকার আছে কিনা ওই ধরনের প্রশ্ন করার। তুষার করতে পারেন, তুষার প্রশ্নের আমি উত্তর দেব। I have personally verified and I know he was consistent as I said. এই জায়গায় আপনি আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন কিনা? আমাদের জনপরিসরের অনেক লোক আছেন যাদেরকে আপনি ঘেটে দেখবেন, তারা প্রতিবাদ করে নাই, তারা বরঞ্চ রাষ্ট্র এবং এই হাসিনার ওইখান থেকে তারা না, আমি তাদের কথা বলছি না এতেশাম, যারা প্রতিবাদ করেছেন, হাসিনা রেজিমে যারা প্রতিবাদ করেছেন, এরকম অনেক মানুষকেও আপনার পছন্দ হচ্ছে না, মানে এখানে আপনি না, অনেকের পছন্দ হচ্ছে না বলে তাদের কথা এই সময়ে তাদেরকেও আক্রমণের মুখোমুখি হতে হয়েছে। তো এই বিষয়গুলো আপনি লক্ষ্য করেছেন কিনা বা এই বিষয়ে আপনাদের অবস্থান স্পষ্ট করেছেন কিনা? এটা ভেগ। আমরা কতটুকু টলারেন্ট, আমি আপনাকে উদাহরণ দিই। একটা রাজনৈতিক দল আকারে আমাদের 7 মাস হয়ে যাওয়ার পরও, আমাদের 200টা উপজেলা কমিটি হওয়ার পরও একজন আরেকজনকে চাকু মারে নাই, একজন আরেকজনকে গুলি করে নাই। রাজনৈতিক পরিসরে যে ক্ষমতায় আসবে, আমি তো জনপরিসরে ওই সমালোচনাটুকু আমি দেখি না। সব থেকে বড় যে দল যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, তারা আপনার দেশের উপর খুন করে ফেলছে শুধু নিজের দলের মানুষদের। ওইটা হচ্ছে অসহিষ্ণুতার উদাহরণ। এই জায়গায় হয়তো আমাদেরও অনেক শেখার আছে। আমি আবার বিনয়ের সাথে বলতে চাই, আমরা অনেক সময় যদি আমাদের রেটরিক যেগুলো আছে এগুলো যদি অপমানজনক হয়, অনেক সময় যদি আমরা অসহিষ্ণুতার পরিচয় দিই, সেখানে আমাদের ইমপ্রুভ করার আছে। কিন্তু পুরো জনপরিসরে বা মনে করেন আজকে ডেইলি স্টারের এই জায়গায় হয়তো কেন টপিক না এটা, যে সব থেকে বড় যে রাজনৈতিক দল আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসবে, তারা অসহিষ্ণুতা তাদের এত বড়, এত রন্ধ্রে রন্ধ্রে, যে তারা নিজেদেরকে তারা একজন আরেকজনকে খুন করে। আপনি চাঁদাবাজির উদাহরণ দেন, খুনের উদাহরণ আপনি দেন, ওইগুলো সব ফেলে
আমি ডিসকাউন্ট চাচ্ছি না। এই তুষার ভাই যেভাবে বলছে যে 7 মাস বয়স পেলে মনে হয় আমরা ডিসকাউন্ট চাচ্ছি রাজনৈতিক দলের, সেটা না। বাট আমি বলছি আমাদের সমালোচনার জন্য প্রপোর্শনেট হয়। জি, আপনার যেন প্রপোর্শনেট জাতি হয়, যেখানে মানে স্পষ্টত দেখা যাচ্ছে পুরো গণমাধ্যম আলটিমেটলি একটা দলকে বারবার পিক করছে। অফকোর্স আমাদের ভেতর ব্ল্যাক শিপ আছে, দু একজন থাকতে পারে অন্যায় কাজের সাথে জড়িত হয়েছে। ওইটা যেভাবে রিল চলে আপনার বাংলাদেশের টেলিভিশনগুলোতে, সেই হিসেবে যখন বিএনপির একজন লোক আরেকজন লোককে খুন করে, যখন দিনে দুপুরে যখন পাথর দিয়ে একজনকে হত্যা করা হয় চাঁদা না দেওয়ার কারণে, ওইটা তো 3 দিন ওই রিল থাকার কথা। ওই রিল তো আমরা দেখি না ভাইয়া, আমরা তো দেখি না জনপরিসরে এগুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়। আমার গ্রিভেন্সটা বোঝেন বলুন ভাই, তুষার ভাইকে আমি বলি, আমি বিনয়ের সাথে বলতে চাই, এটা ডিসপ্রপোর্শনেট এবং এটা ইন্টেনশনাল, এবং এটা নিয়ে আমরা ব্যথিত, আমরা ক্ষুব্ধ। ঠিক আছে, কিসের ভিত্তিতে আপনি এটাকে ডিসপ্রপোর্শনেট বলছেন এতেশাম? আপনাদের জনসমর্থন, জনভিত্তি এবং পুরনো যে রাজনৈতিক দলগুলোকে আপনারা দোষারোপ করছেন, তাদের সঙ্গে আপনি কি এই প্রপোর্শনেট হিসাবটা মিলিয়েছেন, পার্সেন্টেজ মিলিয়েছেন, যে তাদের পেছনে কত সংখ্যক মানুষ আছে, আপনাদের পেছনে কত সংখ্যক, মানে আপনি কি ধরনের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চাচ্ছেন? আমরা তো ছোট দল, আমরা এখনো ইনকিউবেশন স্টেজে, রেজিস্ট্রেশন হয়তো সেই তুলনায় গণমাধ্যমে যে কভারেজ বা গুরুত্ব আপনারা কি বেশি পাচ্ছেন না? ওই ডিসকাউন্ট ওই চাই নাই। আমরা জুলাই যুদ্ধ বলি না, আমরা মুক্তিযুদ্ধ। আপনাদের দলের কজন ডক্টর ইউনূসের সঙ্গে আমেরিকায় গিয়েছেন? আর বাম রাজনৈতিক দলগুলো যারা বছরের পর বছর রাজনীতি করছেন, তাদের মধ্য থেকে কজন প্রতিনিধি গেছেন? এগুলো কি চিন্তা করেছেন আপনি? না, সেটা আপনি সরকারকে প্রশ্ন করবেন। আর বাম দল বলতে কাদের মিন করছেন আপনি একটু বলেন, নাম নেন। বাংলাদেশের বাম দল কারা এটা আপনি জানেন না? আপনি বাংলাদেশের রাজনীতি করছেন। বেশি ফুটেজ পায় বাম দলগুলো ফ্যাসিলিটেশন করেছে। বাংলাদেশের বাম দলগুলো আলটিমেটলি ফ্যাসিবাদকে ত্বরান্বিত করেছে। আপনার ইনু, হাসান, মেনা থেকে লুক এট এভরিওয়ান। বাংলাদেশে এখানে বাম দল কারা আছে যারা হাসানুল হক, ইনু এবং রাশেদ খান মেননের বাইরে কি কোনো বাম দল নেই? তাদের এক্সিস্টেন্সকে আপনি নাম বলেন যে বাম দলে যে আগামীতে ইলেকশন দাঁড়ালে 5000 ভোট পাবে। কমিউনিস্ট পার্টি তো আছে এখনো নাকি? কমিউনিস্ট পার্টি তো টিকে আছে এখনো নাকি? আমার জানা মতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি নামে একটা দল আছে এখনো। তাদের কমিটি আছে, তাদের তিনজন মানুষের নাম বলেন বলবো ভাই। সিপিবি 3 জন মানুষের নাম বলেন। আমি পারি সিপিবি 3 জন মানুষের নাম বলে আপনি তাদেরকে বলতে যাচ্ছেন যে তারা এক্সিস্ট করে না, তাই তো? মানে এই দলটি এক্সিস্ট করে না, এরকম কি বলতে পারবেন? যাদের সমালোচনা করতে পারবেন, আপনি হয়তো জানেন, সবাই হয়তো জানবে, বাট দে আর সো ইনসিগনিফিক্যান্ট, ইররেলেভেন্ট, অপ্রাসঙ্গিক। কিন্তু হ্যাঁ, আমাদের যে সোসাইটাল স্ট্রাকচার আছে, দে আর এডুকেটেড, দে হ্যাভ ফাউন্ডেশন, দে হ্যাভ নিউজ পেপারস, না? ওই কালচারাল পরিসরে, সাংস্কৃতিক পরিসরে, অন্যান্য পরিসরে তাদের ওই স্পেসটা আছে, যেখানে অনেক সময় তারা আমাদেরকে যে জিনিসটা করেন, এই পয়েন্টটা আমাকে করতে দেন বলুন ভাই, তারা আমাদেরকে ওই অনেক সেকেন্ডারি ডিবেটে নিয়ে যান, যেখানে আমাদের কথা বলা উচিত ছিল আমাদের নাগরিকের মৌলিক অধিকার কিভাবে আমরা প্রতিষ্ঠা করব, আমাদের শিক্ষার সমাধান কিভাবে করব, স্বাস্থ্যের সমাধান কিভাবে করব, আমাদের রাস্তাঘাটের উন্নয়ন কি করতে হবে। যেখানে দেখা যায় বাম পরিসর যেটা আছে, অন্যান্য যারা আছে, তারা আমাদেরকে ওই হাই ডিবেটে নিয়ে যায়। এই আপনার নারী থেকে শুরু করে, ধর্ম থেকে শুরু করে, এগুলো ইম্পর্টেন্ট ডিবেট, বাট ওইগুলো অগ্রাধিকার না, ওইগুলো আমাদের ফোকাস থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। ধন্যবাদ। যে কারণে জাতীয় নাগরিক পার্টি, আমরা নাগরিকের অধিকারের রাজনীতি করতে চাই। আমরা যদি এখানে আধা ঘন্টা বা 40 মিনিট আমরা কথা বলি যে আমাদের রাস্তাঘাটের উন্নয়ন কিভাবে হবে, স্বাস্থ্য খাতে আসলে আমাদের কত % বরাদ্দ দেওয়া উচিত, আমাদের স্কুলগুলোর এই ধরনের অবস্থা কেন, এইগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত ছিল। ধন্যবাদ। আসবো আপনার কাছে আবারও। ডক্টর তুষার, আপনার কাছে আসতে চাই, যে প্রসঙ্গে এতেশাম শেষ করেছেন, নাগরিকের অধিকারের পক্ষে না। এতেশাম আসবো আপনার কাছে আসবো। ডক্টর তুষার, যে বিষয়টি নিয়ে এতেশাম বলছিলেন যে সত্যিকার অর্থে মানুষের জন্য যেটা প্রয়োজন সেই বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন, এবং এই যে রাষ্ট্রের সংস্কার বলি বা রাষ্ট্রের পরিবর্তনে, সেখানে তারা তাদের যে সিরিয়াসনেস সেটিকে বারবার দেখানোর চেষ্টা করছেন। এখন একটা দল, তারা এখনো পর্যন্ত যে মানে জনসম্পৃক্ততা সেটি প্রমাণ করতে পারেনি, অর্জন করতে পারেনি, কিন্তু তারা দেশের মৌলিক সংস্কারের দিকে চলে গেছে এবং কি পরিবর্তন হবে ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে তাদের অনেক বক্তব্য আছে, সেটা খারাপ কিছু না। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে মানে পারেনি বা পেরেছি, এটা মনে হয় টু আর্লি টু কনক্লুড বুলবুল ভাই? আপনার কাছে কি মনে হয় জনসম্পৃক্ততা তৈরি হয়েছে আপনাদের? হচ্ছে, অফকোর্স আরো হতে হবে, আরো বাড়াবো আমরা। দেখেন আমরা 64, তাহলে বারবার নির্বাচনের প্রসঙ্গ আসলে আপনার পিছিয়ে যাচ্ছেন কেন? আমরা কাঠামোগত পরিবর্তন চাই। আমরা
আমাদের যে যে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, এত বড় ঘটনাটা যে ঘটে গেছে, এটা আমরা চাচ্ছি যে কাঠামোগত পরিবর্তনটা যাতে আসে। ধন্যবাদ এবং ধন্যবাদ ধন্যবাদ আসবো আপনার কাছে। আমি একটু অনেকক্ষণ ডক্টর তুষারের কথা শুনি না। ডক্টর তুষার, আমি এই জায়গাটাতে জানতে চাইছি, নির্বাচন হবে কি হবে না সেই বিষয়ে সরকারের দিক থেকে, অন্তর্বর্তীকালীন সরকারের দিক থেকে বারবার এটি স্পষ্ট করা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটির প্রস্তুতি থেকে শুরু করে সব কিছু ইন প্লেস অ্যাপারেন্টলি, কিন্তু তারপরেও এত সংশয় কেন? এবং এনসিপির অবস্থানটা নির্বাচন নিয়ে আপনি কিভাবে মূল্যায়ন করেন? নির্বাচন নিয়ে এনসিপির অবস্থান তো আমার মনে হচ্ছে পজিটিভ এই কারণে যে তারা জামায়াতে ইসলামের পিআর পদ্ধতির যে আন্দোলন এবং অন্য ইসলামী দলগুলি সেই আন্দোলনের সঙ্গে নিজেদেরকে সরাসরি যুক্ত করেন নাই, এবং তারা চেষ্টা করছেন একটা বৃহত্তর ঐক্য তৈরি করে নির্বাচনের জন্য নিজেদেরকে একটা শক্তিশালী পক্ষ হিসেবে হাজির করার জন্য। কারণ এনসিপি ছাত্র রাজনীতিতে অতি সম্প্রতি যে বিএনপির সাথে সাথে তাদেরও ভরাডুবি হয়েছে, এটা তো তারা দেখতে পেয়েছেন, এবং তারা দেখেছেন যে বিএনপিতে তবু কয়েক হাজার ভোট পেয়েছে, তারা কয়েক শ ভোট পেয়েছেন। অর্থাৎ যে ছাত্রদের জন্য, যে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে নিয়ে তারা এত বড় আন্দোলন করেছেন, সেই সাধারণ ছাত্রছাত্রীদের যে পীঠস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়, সেইখানে সাধারণ ছাত্রছাত্রীরা তাদের ছাত্রছাত্রীদেরকে প্রত্যাখ্যান করেছে। কেন করেছেন বলে আপনার ধারণা? কেন করেছেন এটা ভোটাররা বলতে পারবে, আপনি তাদের কাউকে জিজ্ঞেস করবেন, কিন্তু আমরা তো ফলাফল দেখে সিদ্ধান্ত নিব। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রছাত্রীও কিন্তু এই আন্দোলনে নিহত হন নাই। এটা হচ্ছে অদ্ভুত ব্যাপার। কিন্তু নিহত হয়েছেন কারা? আমার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ক্লাস 11-এর একজন ছাত্র নিহত হয়েছেন। ফলে নিহতের দিক থেকে যারা শূন্য, তারা গণতন্ত্রের আমি বলবো যে এক ধরনের পুরোহিত হওয়ার জন্য তারা খুবই ব্যস্ত, এবং ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে একটি দল তো দাবি করে ফেলেছে যে গোটা জাতীয় নির্বাচনে একই ধরনের ফলাফল তারা পেতে যাচ্ছে। এখন যদি আমরা ধরে নেই যে জামাত ইসলামের এই দাবিটি সঠিক, যে ডাকসুর মতোই আগামী নির্বাচনের ফলাফল হবে, তাহলে তো ধরে নিতে হবে যে একটু আগে ইহতেশাম যেটা বলেছেন যে অনেকেই আছে কমিউনিস্ট পার্টি যারা 500 ভোটও পাবে না, তাহলে এই এনসিপিও 500 ভোট পাবে না, এবি পার্টিও পাবে না, এরকম আমাদের বলতে হবে। কারণ তাদের ছাত্ররা এই 1 বছর আগে একসঙ্গে যারা আন্দোলন করেছেন তাদের কাছ থেকে ভোট নিতে পারেন না। আমি অবশ্য এত সরলীকৃত ভাবে চিন্তাটা করি না। বিতর্কের প্রেমিসকে বড় করে ফেললে যেটা হয়, বিতর্কের পয়েন্টগুলি হারিয়ে যায়, অন্য বিষয়ে আলোচনা হয়। ইহতেশাম একটু আগে আরেকটি কথা বলেছে যে তারা আশা করেন অধিকার নিয়ে দলগুলি কাজ করবে। আমার একটা প্রশ্ন আছে, এনসিপি গত 1 বছরে সাধারণ মানুষের কোন অধিকারের পক্ষে দাঁড়িয়েছে? তথ্য আপারা তাদের রুটি রুজির জন্য আন্দোলন করছেন, তথ্য আপাদের পক্ষে তার একটা বিবৃতি দিয়েছেন? দেন নাই। গ্রামীণ ফোন প্রবল অত্যাচার করেছেন, প্রধান উপদেষ্টার প্রশ্রয় আছে গ্রামীণ ফোনের পেছনে, কারণ এইখানে তার শেয়ার আছে, তার প্রতিষ্ঠানের শেয়ার আছে। কিন্তু গ্রামীণ ফোনে যারা কর্মকর্তা কর্মচারী, তাদের অনেকের অভিযোগ আছে বেআইনি ভাবে এক ধরনের আইন বিরোধী ভাবে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের প্রয়োজনীয় যে বা তাদের যে প্রাপ্য বেতন ভাতা সেটা পরিশোধ করা হয় না, এইসব ব্যাপার রয়েছে। এইটা নিয়ে এনসিপি কখনো তাদের সঙ্গে কথা বলেছেন বা তাদের অভিযোগ জেনে গ্রামীণ ফোনের উপর একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করেছেন? করেন নাই। আমরা দেখেছি শিক্ষকরা এইভাবে আন্দোলন করেছেন, আমরা দেখেছি নার্সরা একবার আন্দোলন করতে এসেছিলেন। এরকম একাধিক আন্দোলন কিন্তু এখন চলছে। একটি আন্দোলন চলছে পল্লী বিদ্যুৎ সমিতিতে যারা কাজ করেন তাদের, সেখানে অত্যন্ত আইন বিরুদ্ধ ভাবে তাদেরকে ট্রান্সফার করা হয়েছে দোষর টোষর এইসব নাম দিয়ে। একটা লোক ইলেকট্রিক্যাল লাইন মেরামত করে, এখানে দোষর হইলেই বা কি, সে কি করবে ইলেকট্রিক্যাল লাইন নিয়ে? ওইটা এনে কোথাও লাগিয়ে দিয়ে কাউকে ইলেকট্রিক শক দিবে গুম খুন আয়না ঘরের মতো? মোটেও না। কিন্তু তাদেরকেও ট্রান্সফার করা হচ্ছে। ট্রান্সফার পোস্টিং এর একটা বিরাট বাণিজ্য হয়েছে স্বাস্থ্য উপদেষ্টার দপ্তরে, এবং সেই স্বাস্থ্য উপদেষ্টার দপ্তরে 3 জন সমন্বয়ক জাতীয় ব্যক্তি পোস্টেড ছিলেন। 2 জনকে দুর্নীতির কারণে ওই স্বাস্থ্য উপদেষ্টা সরিয়ে দিয়েছেন। তাহলে যারা কিনা বলছেন তারা জনগণের অধিকারের পক্ষে দাঁড়াবেন, তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কোটায় চাকরি পেয়ে 2 জন দুর্নীতি করেছেন। এখন এই দুর্নীতির দায় কি সেই দলকে নিতে হবে না যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন? রাষ্ট্র সংস্কার করে ফেলবো, সংবিধান বদলে ফেলবো, কিন্তু সাধারণ দুর্নীতির লোভ থেকে তারা নিজেদেরকে সরাতে পারছেন না। বিভিন্ন লোককে জুতা মারা হয়েছে। এটা কি বিএনপির ক্ষেত্রে? না, হ্যাঁ, বিএনপির ক্ষেত্রে। শোনেন, আপনি যদি বিএনপিকে এটার জন্য দাবি করেন, বিএনপি তো পুরনো রাজনৈতিক দল, আপনারা তো তাদের বিরুদ্ধেই কথা বলছেন। আপনারা তাদের বিরুদ্ধে নতুন রাজনৈতিক সংস্কৃতি, নতুন একটা মডেল আপনারা উপহার দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আপনি এসে বলছেন বিএনপিও তো করেছে তাই আমি একটু একটু করি। এটা তো আপনি বলতে পারবেন না। এটা বলার ইনফ্যাক্ট জায়গাটা আপনারাই বন্ধ করেছেন, কারণ আপনারা ওই কাজগুলো সমালোচনা করেছেন। আসে না, না, বিএনপিকে অ্যাড করার কিছু না। আমরা তো দেখতে পাচ্ছি, আমরা কি বিএনপিকে আওয়ামী লীগের চাইতে খুব আলাদা কোনো দল হিসেবে মনে করি? বিএনপি এবং আওয়ামী লীগ এবং জামাতে ইসলাম এই 3টা দলই একসঙ্গে রাজনীতি করে করে এই জায়গাতে এসেছে স্বাধীনতা পরবর্তীকালে। স্বাধীনতা পূর্ববর্তীকালে অবশ্য বিএনপি ছিল না। কিন্তু এখন আমি যে আলোচনাটার মধ্যে আছি সেটা হচ্ছে যখন কালচারাল ফ্যাসিস্ট হিসেবে
যারা আন্দোলনে সরাসরি অংশ নিয়েছে, যারা বিগত ফ্যাসিস্টদের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে বসে থেকে কথা বলেছে, ফ্রান্সে বসে, লন্ডনে, নিউ ইয়র্কে বসে, একদিকে স্টারবাক্সের কফি, আরেকদিকে আন্দোলন, ওই কাজ তো আমরা করি নাই। আমি আয়নাঘর থেকে 3 কিলোমিটারের মধ্যে থাকি। আমি সমালোচনা করেছি, আমার মুখে যখন জুতা মারা হয়েছে প্রতিবাদ করেছেন, তারা বলেছেন যে এই কয়েকটা জায়গায় ভুল রয়েছে, ঠিক আছে, করেন নাই, খুব ভালো কথা। কিন্তু জুতা মারার এই সংস্কৃতি কি তারা সমর্থন করেন? তাহলে কালকে যদি তাদেরকে কেউ জুতা মারে, তখনও যদি সবাই চুপ করে থাকে। কিন্তু এই অভিযোগটাই এতেশাম করছেন যে আমাদেরকে ব্যাড প্রেস দেওয়া হচ্ছে, আমাদেরকে অতিরিক্ত রিল ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই যে রিলের রাজনীতি, এই রিলের রাজনীতি কে শুরু করেছে? কারা এই রিলের উপরে ভরসা করেছে? আমি আরেকটা কথা বলি, আমি তো আওয়ামী লীগের সবাই গিয়ে হাজির হই নাই, আওয়ামী লীগের অফিসে তো আমাকে দেখা যায় না, কোনো দলের তো আমাকে শুনানিতে দেখা যায় না, কিন্তু আমাদের ট্যাগিং করে শত্রুতে পরিণত করা হয়েছে কেন? কারণ আমরা আগেও যেমন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, আমরা এখনো দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি। আমরা আগেও যেমন ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলেছি, এখনো ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলছি। এবং আমরা বেঁচে থাকতে ফ্যাসিজমের বিরুদ্ধে কথা তো বলবোই। ইমানের যে 3টি স্তরের কথা হাদিসে রয়েছে, যেটি এতেশাম উল্লেখ করেছেন, প্রথমটা হচ্ছে সরাসরি প্রতিবাদ করা। আমি তো রাস্তায় নেমে সরাসরি প্রতিবাদ করেছি। এবং দ্বিতীয় স্তর হচ্ছে মুখে প্রতিবাদ করা। আমার চাইতে বেশি মুখে প্রতিবাদ করেছেন বাংলাদেশে বসে থেকে এইরকম ব্যক্তি গত 16 বছরে। আপনাদেরকে দেখাতে পারলে কষ্ট হবে, কিন্তু আমি প্রতিবাদের জন্য প্রতিবাদ করি না। আমি যেখানে প্রশংসা সেখানে প্রশংসা করি, যেখানে প্রতিবাদ সেখানে প্রতিবাদ করি। আমি একজন সমালোচক এই জন্য না যে আমি নিন্দুক, আমি সমালোচক। যেখানে সমালোচনার জায়গা আছে আমি সেইখানে বলি, কারণ এটি হচ্ছে একটি লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন রেলগাড়িকে লাল পতাকা উড়িয়ে বলা যে তুমি এই লাইন দিয়ে যেও না, গেলে লাইনচ্যুত হতে পারো। আমার যার প্রতি ভালোবাসা আছে আমি তাকেই সমালোচনা করব, কারণ আমি মনে করি তার শুদ্ধ হওয়ার জায়গা আছে। কিন্তু দুঃখজনক ভাবে আজকে যে রাজনীতি হচ্ছে, সেই রাজনীতিতে সকলকেই ট্যাগ করে দিয়ে কেবল আমরাই ভালো এইরকম একটি সংস্কৃতি চালু করার চেষ্টা করা হচ্ছে। এবং সেই সংস্কৃতি কার সংস্কৃতি? ওই পলায়িত ফ্যাসিবাদের সংস্কৃতি। তারা বলতে আমরাই ভালো, আর কেউ ভালো না। এবং এখনো একদল লোক তৈরি হয়েছেন, আমি এনসিপি কে বলছি না এটা, কিন্তু একদল লোক তৈরি হয়েছেন যারা বলার চেষ্টা করছেন যে তারাই ভালো, আর কেউ ভালো না, তারাই আন্দোলন করেছেন, আর কেউ করে নাই, তারাই প্রতিবাদী, আর কেউ প্রতিবাদী না, তারাই সবকিছু ঠিক করবেন, অন্যের মতামত এখানে নেওয়ার কোনো দরকার নেই। এবং আজকে আপনি লক্ষ্য করবেন, আজকের পত্রিকা আমি পড়েছি, ঐকমত্য কমিশন এতদিন পরে এসে বলছে আমরা গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথেও কথা বলবো। এবং আমি আজকে একটা ভবিষ্যৎবাণী করি, ওইখানে আমি দাওয়াত পাবো না। আমি 42 বছর গণমাধ্যমে কাজ করি, কিন্তু আমি ওইখানে দাওয়াত পাবো না, কারণ আমার কথা শুনতে তারা পছন্দ করবেন না। কারণ আমি সেইখানে আগের মতো তেলের শিশিয়াতে হাজির হয়ে বলবো না 78% লোক জরিপে বলেছে তারা আপনাকে ভালোবাসে, তারা আপনাকে সমর্থন করে। 78% লোক যদি কাউকে সমর্থন করে তাহলে নির্বাচন দরকার কি? থেকে যান। ধন্যবাদ এই কথা, হ্যাঁ, এই কথাটা যখন আমরা বলবো তখন বলবে উনি সমালোচনা করছেন। আমি সমালোচনা করছি না। মূল দায়িত্ব ছিল জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া। এই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণ সেই ক্ষমতা প্রয়োগ করে ভোটের মাধ্যমে। সেই ভোট বাদে বাকি সবকিছু নিয়ে আলোচনা হচ্ছে। আর ভোটকে নিয়ে যে আলোচনা হচ্ছে, এটা করা হচ্ছে এই জন্য যে ভোটকে কি করে কাজে লাগিয়ে সংসদে কিছু বেশি সিট পাওয়া যাবে। সংসদে সিট পাওয়া কি আসলে আন্দোলনের উদ্দেশ্য ছিল? নাকি উদ্দেশ্য ছিল দেশে এমন এক রাজনীতির উদাহরণ স্থাপন করা, যে রাজনীতি দেখার পর মানুষ বুঝবে যে এইটাই হচ্ছে আসল রাজনীতি এবং বাকি সব রাজনীতি হচ্ছে ভুল? কিন্তু কোথায় আমরা সেটা দেখলাম? আমরা দেখলাম না। আমরা দেখলাম যে জীবনে স্যুট পড়তো না, সে স্যুট পড়তে শুরু করেছে। আমরা দেখলাম যে কিনা কিছুদিন আগেও রিক্সায় চড়েছে, শোভন শ্রেণীতে করে বাড়ি গিয়েছে, সে 135টা গাড়ি নিয়ে সে শোভাযাত্রা সহকারে তার এলাকাতে প্রবেশ করছে। কেন আমাদের সন্তানদেরকে আমরা আগের মতোই দেখবো বকে যেতে? এই প্রশ্নটা আমাকে করতে হবে। এই প্রশ্ন আমি করব, কারণ আমি বাবা হিসেবে রাস্তায় দাঁড়িয়েছি, যেখানে আমার কাছ থেকে 20 ফুট দূরে যুবলীগ ছাত্রলীগ দাঁড়িয়েছিল। সেই দিন প্রহার করলেও আপনারা আমাকে বাঁচাতে আসতেন না। আজকে উল্টা আপনারা আমাকে যখন প্রহার করা হচ্ছে ভার্চুয়ালি, তখন আপনারা প্রতিবাদ করছেন না। তাহলে কার অপমানের প্রতিবাদ করবেন আপনারা? নিজের বাবা মায়ের শুধু? এই প্রশ্নটা আমাকে করতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত সমাজে এই সংস্কৃতি স্থাপিত হবে না, ততক্ষণ পর্যন্ত সংবিধান বদলে আপনি বাংলাদেশকে ঠিক করতে পারবেন না। সংবিধান মানুষকে বদলায় না, মানুষ বদলালে সংবিধান বদলায়। মানুষ বদলান, সংবিধান পরে বদল হবে, নিজে নিজেই হবে। সংবিধান মানুষ তৈরি করে, সংবিধান দিয়ে ফ্যাসিবাদ কাটকানো যায় না। ফ্যাসিবাদ মানুষের চরিত্র, সেই চরিত্র বদলাতে না পারলে নতুন নতুন ফ্যাসিবাদ আসবে। আপনি কয়শো সংবিধান বানাবেন, ফ্যাসিবাদ এসেই সেই সংবিধান ছুঁড়ে ফেলে দেয়। সামরিক শাসক এলেই সেই সংবিধান ছুঁড়ে ফেলে দেয়। সংবিধানে বিশ্বাস করে এমন রাজনৈতিক দল আমরা দেখতে চেয়েছি। নিজের পছন্দ মতো সংবিধান বানানোর রাজনৈতিক দল আমরা দেখতে চাই নাই, এখনো চাই নাই, অতীতেও চাই নাই, ভবিষ্যতেও চাই না।
অনেক ধন্যবাদ ডক্টর তুষার এবং এহতেশাম হক। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, প্রিয় দর্শক, আমরা দেখছিলাম স্টার ডিসকোর্স। আমাদের যে বাইনারি রয়েছে, চিন্তার যে বাইনারি, সেটিকে ভেঙে একটা বহুমাত্রিক বিতর্কের জায়গা তৈরি করতে। যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।